4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড় চিকিৎসা শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবেন। মাননীয় সদস্য, পরবর্তী বক্তা মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন 15, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা রেখে বারবার আমাকে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরের গণমানুষের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনমুখী, বাস্তবমুখী এবং দূরদর্শী বাজেট। আমরা এমন একটি সময় এই বাজেটটি আলোচনা করছি যখন বৈশ্বিক অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাজারে নানামুখী চাপের মধ্যেও বর্তমান সরকার সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর জন্য প্রণীত নয়, এটি বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি সাধারণ মানুষের বাজেট। এটি সেই কৃষকের বাজেট যিনি প্রখর রোদে ঘাম ঝরিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। এটি সেই শ্রমিকের বাজেট যার পরিশ্রমে এগিয়ে যায় দেশের অর্থনীতির চাকা। এটি সেই অসহায় মায়ের বাজেট যিনি সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এটি সেই অবহেলিত রোগীর বাজেট যিনি অর্থের অভাবে সঠিক সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এটি সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাজেট যিনি প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। মাননীয় স্পিকার, একজন নারী হিসেবে যখন দেখি এই বাজেট কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই প্রথম বাংলাদেশে পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ এবং পেশাজীবী মায়েদের কর্মজীবন ও মাতৃত্বের দায়িত্বের সমন্বয় নিশ্চিত করতে আধুনিক ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন আমার দৃঢ় বিশ্বাস আমি সহ বাংলাদেশের লাখো নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ আরও এক ধাপ এগিয়ে গেছে। যে রাষ্ট্র তার নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে সেই রাষ্ট্রের অগ্রযাত্রাকে কোনো শক্তি থামিয়ে রাখতে পারে না। মাননীয় স্পিকার, একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আমি দেখেছি অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ পাওয়ার পরও শুধু আর্থিক অভাবের কারণে চিকিৎসা বিলম্বিত করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে হার্টের রিং প্রতিস্থাপন, কিডনি রোগীদের ডায়ালাইসিস এবং ছানি রোগীদের ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশনের মতন চিকিৎসার ক্ষেত্রে অসংখ্য রোগী অর্থ সংকটের কারণে মাসের পর মাস অপেক্ষা করেন। দুঃখজনক হলেও সত্য, অর্থের অভাব ও চিকিৎসা বিলম্বের কারণে অনেক রোগের জটিলতা দিনকে দিন বাড়তে থাকে, আর এক সময় সেই রোগী কেড়ে নেয় একটি মূল্যবান জীবন। এই সব বাস্তবতার আলোকে বর্তমান সরকার হার্টের স্ট্যান্ট, ডায়ালাইসিস ও ইন্ট্রাঅকুলার লেন্সের মূল্য হ্রাসের উদ্যোগ স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের স্বাস্থ্যসেবা ও জীবন রক্ষার উদ্যোগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার বরাদ্দ এই বাজেটের দূরদর্শিতা ও উন্নয়ন ভাবনার এক অনন্য উদাহরণ। কৃষক থেকে প্রবাসী, রোগী থেকে পেশাজীবী, গৃহিণী থেকে শিক্ষার্থী, তরুণ থেকে প্রবীণ, সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা এই বাজেটে বিবেচনা করা হয়েছে। আর তারই বাস্তব প্রতিফলন হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ডের মতন জনকল্যাণমুখী উদ্যোগ এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে
বিরোধী দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণ খেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তোবা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন। স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শুনান কিংবা ঋণখেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবেন। এই বাজেটের সৌন্দর্য এখানেই, এটি একদিকে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অর্থনীতির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার। যাদের আয় বেশি তাদের রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে তুলনামূলক বেশি অবদান রাখাই স্বাভাবিক, মাননীয় স্পিকার। আর যাদের আয় সীমিত তাদের উপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কর্মদক্ষতার একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই, মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 7 জুন আমি শেরপুর সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সদর হাসপাতাল আইসিইউতে চলে গেছে এবং এখানে করোনাকালীন সময় যে আইসিইউটি নির্মাণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত চালু হয়নি। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মাত্র 5 কার্য দিবসের মধ্যে শেরপুর সদর হাসপাতালের আইসিইউ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার শুধু সমস্যার কথা শুনে না, সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপও গ্রহণ করে। কাজেই বলাই যায় এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময় অপচয় মাত্র। কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, not all of us can do great things, but we can do small things with great love. ধন্যবাদ মাননীয় স্পিকার। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড়, চিকিৎসা, শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী ছাত্র জনতাকে। একই সাথে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি তাদের সবার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন কণ্ঠ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি এই দুই মহান নেতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানের প্রতি। তিনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে এই সংসদে এসে দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এটি আমার প্রথম বক্তব্য, তাই আজ আমার কণ্ঠে শুধু একজন সংসদ সদস্যের কথাই নেই, আছে এই দেশের অসংখ্য মা বোনের কথা, শ্রমিক কৃষকের কথা, তরুণদের স্বপ্নের কথা, আর সেই সাথে সাধারণ মানুষের কথা, যারা ভয়, হত্যা, হামলা, মামলা, অত্যাচার, জেল জুলুম সহ্য করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি কৃতজ্ঞ আমার দলের নেতাকর্মীদের প্রতি, আমার এলাকার মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি, যারা আমার পাশে ছিলেন, যারা এখন আছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম জানাই। মাননীয় স্পিকার, আমরা আজ এমন এক বাজেট নিয়ে আলোচনা করছি যে বাজেট উপস্থাপন করা হয়েছে একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতি জনগণের হাত থেকে সরে গিয়ে একটি মাফিয়া গোষ্ঠীর হাতে বন্দী হয়েছিল। ব্যাংকিং খাতে লুটপাট, উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, খেলাপি ঋণ, সিন্ডিকেট, কর ফাঁকি, অর্থপাচার, এসব মিলিয়ে অর্থনীতির ভিত একদম ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতির শ্বেতপত্রে উঠে এসেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার করেছে, বছরে যা গড়ে $16 বিলিয়ন। এই টাকা যদি দেশে থাকতো, কত স্কুল কলেজ হতো, কত হাসপাতাল হতো, কত তরুণের কর্মসংস্থান হতো, কত কৃষক তার ন্যায্য সুবিধা পেতে পারতেন। এরপর অকার্যকর জবাবদিহীন অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে আস্থা ফেরেনি, নতুন বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসেনি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল ছিল, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থান কমেছে। এই কঠিন বাস্তবতার মধ্যে 2026-27 সালের অর্থবছরের এই বাজেট আমাদের সামনে আশার আলো নিয়ে এসেছে। এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি ভাঙ্গা অর্থনীতিকে মেরামত করার বাজেট, মানুষের আস্থা ফেরানোর বাজেট এবং লুটপাটের অর্থনীতি থেকে জনগণের অর্থনীতিতে ফেরার বাজেট। দেশের দলনিরপেক্ষ অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বাজেটকে একটি চিন্তাশীল বাজেট বলে আখ্যা দিয়েছেন। এমন একটি চিন্তাশীল ও গণমুখী বাজেট দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি বাজেট তখনই গণমুখী হয় যখন সেখানে মানুষের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা গুরুত্ব পায়। এবারের বাজেটে আমরা সেটিই দেখেছি। শিক্ষা খাতে বরাদ্দ 87,206 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,36,606 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ পূর্বের বাজেট থেকে 56% বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ 35,477 কোটি টাকা থেকে বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা আগের বাজেট থেকে প্রায় দ্বিগুণ। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা, যা আগের বাজেটের চেয়ে প্রায় 14% বেশি। এই সংখ্যাগুলো প্রমাণ করে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে আছে মানুষ, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা। তবে আমি এটিও বলতে চাই, শুধু বাজেট বাড়ালেই হবে না, সঠিক মানুষ যেন সঠিক সুবিধা পায়, সঠিক জায়গায় যেন টাকা খরচ হয়, দুর্নীতিবাজরা যেন জনগণের টাকা ছুঁতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, এখন দরকার ভালো শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ। আমাদের তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের মাঠেও সফল করে গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল, যারা বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করবে, কথা বলবে। তারা বলবে কোথায় ঘাটতি আছে, কোথায় আরো বরাদ্দ বাড়াতে হবে, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তা না করে কথায় কথায় সরকার পতনের হুমকি দেয়, আরেকটি জুলাইয়ের ভয় দেখায়। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড়, চিকিৎসা, শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। আজ বিএনপি সরকার ক্ষমতায়, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। তাই এই দেশের অসহায় মানুষের কাছে আমাদের দায় অনেক। আমাদের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজারে ন্যায্য মূল্য, হাসপাতালে সেবা, স্কুলে শিক্ষা, মাঠে খেলাধুলা, সংস্কৃতিতে সুস্থ পরিবেশ, কর্মজীবনের সুযোগ, এই সবই এই রাষ্ট্রের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি এই বাজেটকে সমর্থন করছি, কারণ এই বাজেট মানুষের কথা বলে, এই বাজেট ভবিষ্যতের কথা বলে।
এই বাজেট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়, রাষ্ট্র সকল জনগণের। যেমনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের রাজনীতির মূল কথা হতে হবে ক্ষমতার আগে বাংলাদেশ, দলের আগে বাংলাদেশ, ব্যক্তির আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের জীবনে কষ্ট আছে, তাদের মনে আশা আছে, তাদের মনে অনেক প্রশ্নও আছে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বক্তৃতা নয়, আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।